সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পে স্কেল বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার করার অঙ্গীকার করেছেন সরকারি চাকরিজীবীরা। এদিকে পে স্কেল বাস্তবায়ন কবে, যা আছে বিএনপির ইশতেহারে। অপরদিকে বিদেশে যেতে বাংলাদেশিদের ভিসা সংকট কাটছে না কেন। আরও থাকছে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে 4 উপায়ে ইসি। এবং সবশেষে থাকছে হাদি হত্যার বিচার নিশ্চিত হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না, মাসুমা হাদি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। নতুন পে স্কেল পেতে চাইলে কমেন্টসে লিখে জানান #পে স্কেল, না হয় লাশ। সাথে ইউনূস সরকারের পতন চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। পে স্কেল বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার করার অঙ্গীকার করেছেন সরকারি চাকরিজীবীরা। বেতন কাঠামো বা নবম পে স্কেল অন্তর্বর্তী সময়েই বাস্তবায়ন করতে আন্দোলন আরও জোরদার করার অঙ্গীকার করেছেন সরকারি চাকরিজীবীরা। তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন, পে কমিশনের প্রতিবেদনটি কেবল জমা দেওয়া হয়েছে, তবে এর বাস্তবায়নের ভার পরবর্তী নির্বাচিত সরকারের উপর ন্যস্ত থাকবে। গতকাল যমুনা ঘেরাও করতে গিয়ে 32 জনের বেশি কর্মচারী আহত হয়েছেন। এরপর তারা দাবি আদায়ে আন্দোলন আরও জোরদার করার অঙ্গীকার করেন। একই দাবিতে সকাল 9টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সরকারি চাকরিজীবী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেশ আলী জানান, তারা শান্তিপূর্ণভাবে এবং কর্মচারী শৃঙ্খলা বিধির মধ্য থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সরকার 31 জানুয়ারির মধ্যে নবম জাতীয় বেতন কমিশনের গেজেট প্রকাশ করবে বলে আশা করা হয়েছিল। সরকারি চাকরিজীবী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেশ আলী বলেন, কর্মচারীরা শান্তিপূর্ণভাবে এবং কর্মচারী শৃঙ্খলা বিধির মধ্য থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সরকার 31 জানুয়ারির মধ্যে নবম জাতীয় বেতন কমিশনের গেজেট প্রকাশ করবে বলে আশা করা হয়েছিল, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হওয়ায় কর্মসূচি আরও জোরদার করা হয়েছে। এদিকে পে স্কেল বাস্তবায়ন কবে, যা আছে বিএনপির ইশতেহারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। ইশতেহারে প্রধান প্রতিশ্রুতি হিসাবে দেশজুড়ে ফ্যামিলি কার্ড চালু করে মাসে 2500 টাকা বা সমমূল্যের পণ্য সরবরাহ নিশ্চিত করার কথা বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল যথাসময়ে বাস্তবায়নের প্রতিশ্রুতিও রয়েছে ইশতেহারটিতে। সবার আগে বাংলাদেশ শিরোনামে 9টি মূল প্রতিশ্রুতিতে ভাগ করা হয়েছে। এতে মূলভাবে আলোচিত হয়েছে প্রশাসন ও জনপ্রশাসন সংস্কার। ইশতেহারে জনপ্রশাসন অধ্যায়ে বলা হয়েছে, যথাসময়ে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। প্রধান প্রতিশ্রুতিসমূহ: মেরিটোক্রেসি নিশ্চিতকরণ, মেধা, সততা, দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণের ভিত্তিতে বেসামরিক ও সামরিক প্রশাসনে নিয়োগ, বদলি ও পদোন্নতি নিশ্চিত করা হবে। অন্যায়ভাবে কাউকে বঞ্চিত করা হবে না, এক্ষেত্রে যোগ্যতাই একমাত্র মাপকাঠি হিসাবে বিবেচিত করা হবে। স্বচ্ছতা ও দ্রুততার সাথে 5 লক্ষ সরকারি কর্মচারী নিয়োগ। সরকারি বিভিন্ন দফতর সংস্থায় প্রায় 5 লক্ষেরও বেশি সরকারি কর্মচারীর পদ শূন্য আছে। যত দ্রুত সম্ভব সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্যতার ভিত্তিতে মেধাবী তরুণ তরুণীদের সকল শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। প্রশাসনিক সংস্কার কমিশন গঠন। বিএনপি মনে করে, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত প্রশাসনিক সংস্কারসমূহ যথেষ্ট নয়। দেশপ্রেমে উদ্বুদ্ধ পরিষেবা ও জনপ্রশাসন গড়ে তোলার লক্ষ্যে যোগ্য, অভিজ্ঞ ও প্রাজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করে জনপ্রশাসন ও পুনর্গঠন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। জবাবদিহিমূলক ও জনবান্ধব জনপ্রশাসন গঠন। দক্ষ, মেধাবী, জবাবদিহিমূলক ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলা হবে। মেধার মূল্যায়ন নিশ্চিত করার লক্ষ্যে নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ সংস্কার করা হবে। সংবিধানের আলোকে একটি যথোপযুক্ত সিভিল সার্ভিস আইন প্রণয়ন করা হবে। প্রশাসনের সকল পর্যায়ে ই-গভর্নেন্স চালু করা হবে। জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশে বিদেশে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন। পাবলিক সার্ভিস কমিশনকে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সাধারণ অর্থাৎ অন্য সকল সেক্টরে নিয়োগের জন্য যথোপযুক্ত ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে পুনর্গঠন করা হবে।
বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন। বেসরকারি চাকরিজীবীরা যাতে প্রাপ্য ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় সেজন্য বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন করা হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পেশাদারিত্ব বৃদ্ধি ও দলীয়করণ রোধ। বিগত দিনগুলোতে সংকীর্ণ দলীয় স্বার্থে জাতীয় প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে ফেলা হয়েছে। এ কারণেই ব্যক্তির বিশ্বাস অবিশ্বাস এবং দলীয় অনুগতকে বিবেচনায় না নিয়ে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে কেবলমাত্র সততা, দক্ষতা, মেধা, যোগ্যতা, দেশপ্রেম ও অভিজ্ঞতার বিচার ক্ষমতার উপর নির্ভর করে রাষ্ট্রের প্রশাসন, পুলিশ এবং সকল প্রতিষ্ঠানগুলির কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বিএনপি। অপরদিকে বিদেশে যেতে বাংলাদেশিদের ভিসা সংকট কাটছে না কেন? সব ধরনের কাগজপত্র যাচাই করেই ভিসার জন্য জমা দিয়েছিলাম, কিন্তু আমার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে। কেন এমন হলো এ বিষয়ে কোনো ব্যাখ্যাও আমি পাইনি। বিবিসি বাংলাকে এভাবেই বলছিলেন শিক্ষার্থী ভিসায় অস্ট্রেলিয়া যেতে ইচ্ছুক ঝিনাইদহের বাসিন্দা মোহাম্মদ মাজহারুল ইসলাম। দেশটির একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও শেষমেশ ভিসা জটিলতায় যেতে পারেননি। যুক্তরাষ্ট্রে ভ্রমণ ভিসার জন্য অনেক দিন ধরেই চেষ্টা করছেন ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মোহাইমিনুল খান। মোহাইমিনুল খান বলছেন, ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকেই ভিসা নিয়ে জটিলতা বেড়েছে। দেশটির নতুন ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়েছে। দেশের বাইরে উচ্চশিক্ষা কিংবা কর্মী ভিসায় যেতে ইচ্ছুক এমন আরও কয়েকজন এবং ভিসা প্রসেসিংয়ের কাজে যুক্তদের সঙ্গে কথা বলে বাংলাদেশিদের ভিসা না হওয়ার উল্লেখযোগ্য কয়েকটি কারণ চিহ্নিত করা গেছে। প্রথমত, ভিসা আবেদনের সময় সঠিক নথি জমা না দিয়ে ভুয়া কাগজপত্রের ব্যবহার হচ্ছে ব্যাপকভাবে। অনেকেরই শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ, প্রশিক্ষণ সনদ এবং ব্যাংক স্টেটমেন্টের ভুয়া কাগজ জমা দেওয়ার প্রবণতা রয়েছে। দ্বিতীয়ত, ভ্রমণ ভিসায় কোনো দেশে গিয়ে থেকে যাওয়া কিংবা এক দেশে গিয়ে অন্য দেশে অবৈধভাবে চলে যাওয়ার প্রবণতাও অনেক। এর ফলে একদিকে যেমন নিজের ক্ষতি করছেন সেই ব্যক্তি, তেমনি পরবর্তীতে সৎ উপায়ে যেতে চাওয়া অন্যদেরও ভিসা না পাওয়ার কারণ হচ্ছেন তিনি। তৃতীয়ত, দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক, অর্থনৈতিক ও সুশাসন প্রেক্ষাপট। এমনিতেই নানা কারণে বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা নিয়ে থাকে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অনেক দেশ। তার সঙ্গে যুক্ত হয়েছে দেশের বর্তমান অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিও। বিশেষজ্ঞরা বলছেন, একজন ব্যক্তিকে ভিসা দেওয়ার সময় সংশ্লিষ্ট দেশের রাজনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতিও বিবেচনায় নেয় অন্য দেশ। পাশাপাশি দুই দেশের সরকারের সম্পর্কের বিষয়টিও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সম্প্রতি বিশ্বজুড়ে বাংলাদেশিদের ভিসা পাওয়ার হার উল্লেখযোগ্য হারে কমেছে। একদিকে অভ্যন্তরীণ নীতির কারণে ইউরোপ এবং আমেরিকার দেশগুলো ভিসা দেওয়ার হার যেমন কমিয়েছে, তেমনি মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের শ্রমবাজারও বাংলাদেশিদের জন্য কার্যত বন্ধ রেখেছে। অস্ট্রেলিয়া, জাপান ও সিঙ্গাপুরে জনশক্তি ও শিক্ষার্থী ভিসায় কিছু মানুষ যেতে পারলেও সংখ্যা খুবই নগণ্য। থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের ভিসা কিছুটা নাগালের মধ্যে থাকলেও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ার উপর ভবিষ্যৎ নির্ভর করছে। এছাড়া দুই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশিদের ভিসা দেওয়ার হার কমিয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতও। এমন পরিস্থিতিতে মেয়াদ উত্তীর্ণ নথি কিংবা অবৈধভাবে থেকে যাওয়া বাংলাদেশিদের ডিপোর্ট করা বা ফিরিয়ে দেওয়ার ঘটনাও বেড়েছে। ব্র্যাক মাইগ্রেশন সেন্টারের দেওয়া তথ্য অনুযায়ী প্রতি বছর বিভিন্ন দেশ থেকে গড়ে প্রায় 1 লক্ষ বাংলাদেশিকে নানা কারণে দেশে ফেরত পাঠানো হয়। ভিসা নিয়ে কেন সংকট? অনেক দিন ধরেই বিভিন্ন দেশের ভিসা পেতে জটিলতায় পড়ছেন বাংলাদেশের নাগরিকরা। শ্রমবাজারের পরিস্থিতিও খুব একটা স্বস্তির নয়, বরং পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে অ্যান্টি ইমিগ্র্যান্ট সেন্টিমেন্ট বা অভিবাসন বিরোধী মানসিকতা বাড়তে থাকায় অনেক দেশই একদিকে যেমন বৈধভাবে মানুষ নিচ্ছে না, আবার অনেককে ফেরতও পাঠাচ্ছে। ব্র্যাক মাইগ্রেশনের তথ্য অনুযায়ী কেবল ইউরোপের বিভিন্ন দেশ থেকে গত 8 বছরে অন্তত 4000 বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় নেওয়ার পর যুক্তরাষ্ট্র থেকেও গত 1 বছরে অন্তত 300 বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রেও সংকটে বাংলাদেশ। জনশক্তি রপ্তানিকারীদের সংগঠন বায়রার সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফাখরুল ইসলাম বলছেন, বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে কেবল সৌদি আরবে কিছু মানুষ যেতে পারছেন। এছাড়া বাহরিন, কাতার, উন্নত আরব আমিরাত, মালয়েশিয়া সহ অনেক দেশই বাংলাদেশ থেকে শ্রমশক্তি আমদানি বন্ধ রেখেছে। ফাখরুল ইসলাম বলছেন, জাপান ও সিঙ্গাপুরে অল্প সংখ্যক দক্ষ জনশক্তি গেলেও বাকি কোনো দেশেই আর সুযোগ নেই এই মুহূর্তে। শিক্ষার্থী কিংবা পর্যটন ভিসার ক্ষেত্রে সমস্যা আরও জটিল। এই খাতের বিশেষজ্ঞরা বলছেন, কোনো দেশে গিয়ে অবৈধভাবে থেকে যাওয়া, ভুয়া সার্টিফিকেট, তথ্য জালিয়াতি সহ নানা কারণে বাংলাদেশিদের ভিসা দেওয়ার প্রক্রিয়া অনেক বেশি জটিল করেছে বিভিন্ন দেশ।
পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত ইরাম খান বলছেন, পর্যটনের জন্য নেপাল এবং শ্রীলঙ্কার পাশাপাশি বর্তমানে চীনে কিছু মানুষ যাচ্ছেন। এছাড়া থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে ভিসার প্রক্রিয়া এখনও নাগালের মধ্যে রয়েছে বলেও জানান তিনি। তবে রাজনৈতিক পরিস্থিতি ঠিক না হলে শিগগিরই এই দেশগুলো বাংলাদেশের জন্য ভিসা দেওয়ার প্রক্রিয়া কঠিন করতে পারে বলেই মনে করেন তিনি। নির্বাচনের পর পরিস্থিতি পরিবর্তন হওয়ার আশা করছি আমরা, বলেন ফখরুল ইসলাম। আন্তর্জাতিক পরিসরে অনেকদিন ধরেই বিভিন্ন দেশ বাংলাদেশের পাসপোর্টকে তেমন গুরুত্বের জায়গায় রাখছে না। এক্ষেত্রে নানা কারণে একটি অনাস্থা তৈরি হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ব্র্যাক মাইগ্রেশন অ্যান্ড ইউথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরীফুল হাসান বলছেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অনেক নাগরিককে ফেরত পাঠাচ্ছে। বাংলাদেশ থেকে গিয়ে আবেদন করা আশ্রয়ের আবেদনও সম্প্রতি অনেক বেশি বাতিল হচ্ছে। ব্র্যাক মাইগ্রেশন সেন্টারের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশ থেকে যারা বিদেশ যেতে চায় তাদের অন্তত ৮০% দালাল বা মধ্যস্বত্বভোগী নির্ভর। দালাল বা মধ্যস্বত্বভোগীরা যে ধরনের কাগজ তৈরি করে দেয়, বাংলাদেশের বেশিরভাগ মানুষ তার উপরই নির্ভর করে, বলেন তিনি। এসব কারণেই বিভিন্ন দেশের ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতায় পড়েন বাংলাদেশিরা। তবে অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপট, সাম্প্রতিক সময়ে ভিসা না পাওয়া বা বিভিন্ন দেশের বাংলাদেশিদের নেওয়ার ক্ষেত্রে আগ্রহ কম থাকার একটি বড় কারণ বলেও মনে করেন শরীফুল হাসান। রাষ্ট্র নাকি ব্যক্তি, দায় কার? ভিসা পাওয়ার জন্য ভুয়া ব্যাংক স্টেটমেন্ট, জাল অভিজ্ঞতা সনদ বা শিক্ষাগত যোগ্যতার সনদ জমা দেওয়া, ভিসার শর্ত লঙ্ঘন ও অবৈধ অবস্থান, এমন নানা বিষয় একটি দেশের নাগরিককে ভিসা না দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। বাংলাদেশের বেলায় এখানেই নেতিবাচক অবস্থা সৃষ্টি হয়েছে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশিদের ভিসা না দেওয়ার কারণ হিসেবে দেশের অভ্যন্তরীণ সিস্টেমকে দায়ী করেছেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। তিনি বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলছেন, এটা দেশের দায়, আমাদের পুরো সিস্টেমের দায়, পররাষ্ট্র মন্ত্রণালয়েরও না, আমার ব্যক্তিগতভাবেও না। কারণ পৃথিবী জুড়ে প্রচুর সুযোগ আছে, আমরা সেটা ব্যবহার করতে পারছি না নিজেদের দোষে। পাসপোর্ট, ভিসার ক্ষেত্রে জালিয়াতির প্রসঙ্গ অতীতে সামনে এনেছিলেন প্রধান উপদেষ্টা নিজেও। বিদেশে যাওয়ার ক্ষেত্রে ভুয়া কাগজপত্র কিংবা ভিসা পেতে জালিয়াতির ঘটনা বাংলাদেশে নতুন নয়। এর ফলে বৈশ্বিক পরিসরে বাংলাদেশের সম্মানহানি নিয়ে কথা বলতে দেখা গেছে অতীতের সরকারগুলোকেও। কিন্তু এই পরিস্থিতি থেকে বের হতে কার্যকর পদক্ষেপ কখনই নেওয়া হয়নি বলেই মনে করেন সাবেক রাষ্ট্রদূত এবং অভিবাসন বিশেষজ্ঞরা। সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলছেন, ভিসা পাওয়ার ক্ষেত্রে যেমন ব্যক্তিদায়ও রয়েছে, তেমনি রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যবস্থাপনায়ও গলদ রয়েছে। তিনি বলছেন, কেউ ভুল তথ্য দিচ্ছেন, আবার অনেকে ওই দেশে গিয়ে এমন কিছু করছেন যাতে সংশ্লিষ্ট দেশের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ফলে পরবর্তীতে তারাও বাংলাদেশের কাউকে ভিসা দিতে দুবার ভাবছে। এছাড়া দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা এবং সরকারের ওপর আস্থা না থাকাকেও দায়ী করছেন সাবেক এই রাষ্ট্রদূত। আগে থেকেই অনেক সমস্যা রয়েছে, সেই সাথে বর্তমান সরকারের নিয়ন্ত্রণের বাইরে সবকিছু, বলেন তিনি। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে থেকে যাওয়ার প্রবণতা বাংলাদেশি পাসপোর্টের রিস্ক প্রোফাইল বাড়িয়ে দিয়েছে বলেই মনে করেন ব্র্যাক মাইগ্রেশন অ্যান্ড ইউথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরীফুল হাসান। অনেক সময় সাধারণ মানুষকে বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া কাগজপত্র পাঠানো হয়। বিমানবন্দরে গিয়ে যখন এসব ধরা পড়ে, তখন আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাগুলোর কাছে বাংলাদেশ একটি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত হয়। শরীফুল হাসান বলছেন, ইউরোপীয় দেশগুলো বাংলাদেশিদের ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি ব্যাকগ্রাউন্ড চেক এবং বায়োমেট্রিক যাচাই কঠোর করেছে। বাংলাদেশের পাসপোর্টের মান, স্বাস্থ্য সনদ, ড্রাইভিং লাইসেন্স, একাডেমিক সার্টিফিকেট সবকিছু নিয়েই প্রশ্ন রয়েছে বলেও মনে করেন তিনি। আন্তর্জাতিক পরিসরে একটি দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি, সুশাসন, অর্থনৈতিক পরিস্থিতি, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ বলে মনে করেন মিস্টার হাসান। তিনি বলছেন, যতক্ষণ পর্যন্ত সুশাসনের দিকে বাংলাদেশ যেতে না পারবে, ততক্ষণ পর্যন্ত দেশের নাগরিকদের বাইরে যাওয়ার জায়গাও কমবে। নীতি নির্ধারকরা মুখে এসব কথা বললেও তারা যে এটা খুব একটা ঠিক করতে চায়, বিষয়টা তেমন নয়। তাহলে তাদের সন্তানকে দেশের বাইরে পড়তে পাঠাতো না, নিজেরা চিকিৎসা নিতে অন্য দেশে যেত না, বলেন তিনি। আরও থাকছে, ভোট কেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে 4 উপায়। ইসি আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে সহজে তাদের ভোট কেন্দ্র ও ভোটার নম্বর জানতে পারেন, সেজন্য 4টি সহজ পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন। এসব পদ্ধতির মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে তাদের কাঙ্ক্ষিত তথ্য জানতে পারবেন। শনিবার ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল অ্যাপ, হটলাইন, SMS এবং ওয়েবসাইটের মাধ্যমে এই সেবা পাওয়া যাবে।
পদ্ধতিগুলো হলো: 1. স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ। ভোটাররা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। অ্যাপের ড্যাশবোর্ড থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অপশনটি সিলেক্ট করে ভোট কেন্দ্র খুঁজুন অপশনে ক্লিক করতে হবে। এরপর ন্যাশনাল আইডেন্টিটি কার্ড নম্বর এবং জন্ম তারিখ দিলেই ভোটার নম্বর, ক্রমিক নম্বর, কেন্দ্রের নাম এবং ঠিকানা প্রদর্শিত হবে। 2. হটলাইন নম্বর 105। সরাসরি কথা বলে তথ্য জানতে ভোটাররা 105 নম্বরে কল করতে পারবেন। কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে 9 চাপতে হবে। এই সেবার জন্য ভোটারের এনআইডি নম্বর এবং জন্ম তারিখ হাতের কাছে রাখতে হবে। প্রতিদিন ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত এই সেবা চালু থাকবে। 3. এসএমএস সেবা। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে পিসি এনআইডি লিখে স্পেস দিয়ে এনআইডি নম্বর লিখে 105 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও ভোট কেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে। 4. ইসির ওয়েবসাইট। ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল ব্রাউজার ব্যবহার করে ইসির ওয়েবসাইট ecs.gov.bd তে প্রবেশ করে ভোট কেন্দ্র মেনুতে ক্লিক করতে হবে। এখানে দুটি উপায়ে তথ্য জানা যাবে। প্রথমত, নির্বাচনী এলাকা বা উপজেলা থানা নির্বাচন করে কেন্দ্রের তালিকা দেখা যাবে। দ্বিতীয়ত, এনআইডি ও জন্ম তারিখ দিয়ে সরাসরি ভোটার নম্বর ও কেন্দ্র খুঁজে পাওয়া যাবে। এছাড়া ওয়েবসাইটে গুগল ম্যাপের মাধ্যমে ভোট কেন্দ্রের অবস্থান, দূরত্ব এবং যাওয়ার পথ দেখার সুবিধাও রয়েছে। এবং সব শেষে থাকছে, হাদি হত্যার বিচার নিশ্চিত হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি বলেছেন, ওসমান হাদি হত্যার বিচার এ দেশের মাটিতেই নিশ্চিত করতে হবে। এ হত্যাকাণ্ডে বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না, থামানো যাবে না। আমরা ওসমান হাদির আদর্শের বাংলাদেশ চাই। ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও ছাত্র জনতার উপর পুলিশি হামলার প্রতিবাদ এবং হাদি হত্যার বিচার দাবিতে শনিবার বেলা 11:30টার দিকে ঝালকাঠির নলছিটি শহরে বিক্ষোভ মিছিল শেষে শহীদ সেলিম চত্বরে তিনি এসব বলেন। মাসুমা হাদি বলেন, এ রাষ্ট্রে কোনো ধরনের ভিনদেশি দাসত্ব আমরা মানব না। যারা বিদেশি শক্তিকে পুঁজি করে ক্ষমতায় যেতে চায় তাদের জনগণ ভোটের মাধ্যমেই প্রত্যাখ্যান করবে। মাসুমা হাদি বলেন, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সাক্ষাতের জন্য একাধিকবার চেষ্টা করা হলেও ব্যর্থ হয়েছি। দেওয়ালে আমাদের পিঠ ঠেকে গেলেও শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করা হয়। সেখানে পুলিশ নেতাকর্মীদের ওপর নক্কারজনকভাবে হামলা চালায়। ওসমান হাদি হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করে মাসুমা হাদি বলেন, এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের অধীনেই হতে হবে। এই ব্যাপারে আমরা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করছি। নির্বাচন প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, নির্বাচনের আগেই যদি প্রশাসনের এ অবস্থা হয় তাহলে সেই প্রশাসন দিয়ে কিভাবে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব? উল্লেখ্য, শুক্রবার বিকেলে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার আন্তর্জাতিক তদন্ত এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকণা ও টিয়ার গ্যাস নিক্ষেপ করলে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।